নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। কথাহকের আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সত্যি সত্যি সবথেকে বড় ঘটনা, সবথেকে বড় ইস্যু আমাদের প্রতিবেশী দেশের অবস্থা। প্রতি মুহূর্তে খবর আসছে, প্রতি মুহূর্তে আমরা দেখাচ্ছি, কিন্তু এর আড়ালে যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ, বয়ান, ভাবনা চিন্তা এপার থেকে উঠে আসছে, সেগুলো কোথাও ভাবাচ্ছে শুধু নয়, অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। একটু হলে আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাতে বাধ্য করছে, কারণ ইতিহাস ভোলার দায় ইতিহাস তো নেবে না, আমাদেরই নিতে হবে। ঘটনাচক্রে এই কথাহকের এই আলোচনা যখন হচ্ছে, সেটাও একটা ডিসেম্বর মাস, এবং 1971-এর ডিসেম্বরটাও খুব প্রাসঙ্গিক ছিল, ঐতিহাসিক ছিল। আমরা বারবার মনে রেখেছি, মনে রাখার চেষ্টা করেছি, আর প্রতিবেশী দেশের একটা বড় অংশের মানুষ হয়তো বা তারা নিজেরা ভুলেছেন বা তাদেরকে জোর করে ভোলানোর চেষ্টা করানো হয়েছে যে এই এপিসোডের মধ্যে ভারতের কোনো ভূমিকা নেই। 1971-এর ডিসেম্বর, 1971-এর 4ঠা ডিসেম্বর, 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত, বা বলা ভালো গোটা 71 সালটা, মার্চ থেকে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, এর মধ্যে ভারতের কোনো ভূমিকা ছিল না। তার নিজস্ব উদ্দেশ্য ছিল। ইতিহাসের বিকৃতি হয়েছে, বিকৃতির বিকৃতি হয়েছে। কিন্তু প্রশ্ন একটা, এই সময় দাঁড়িয়ে যখন সত্যি সত্যি প্রতিবেশী দেশে আগুন লেগেছে, জ্বলছে, তার প্রভাব আঁচ আমাদের উপরও পড়ছে। কারণ আমরা বারবারই বলে থাকি যে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে যদি ঠিক সময় দমকল বা ফায়ার ব্রিগেড না পৌঁছয়, তাহলে সেই আগুনের আঁচ পাশের বাড়ির আঙিনাতেও আসে, পাশের বাড়ির দরজা জানলাও পোড়ায়, সেই ছাদেও তাপ লাগে। আসল সত্যিটা কি? আজকে কথাহকের আলোচনাটিকে এখান থেকে শুরু করব। 71-এর ইতিহাস ভুলে যাওয়া স্মৃতিভ্রম, নাকি আসলে একটা ষড়যন্ত্র, একটা বড় ষড়যন্ত্রের পার্ট, যেখানে আসলে দেশের ইতিহাস, দেশের ভূমিকা, দেশের মর্যাদা, দেশের গৌরবকে খাটো করে দেখানো যায় কোনটা? আর এই আলোচনার মধ্যে যারা আমার সঙ্গে আজকে থাকছেন, এক এক করে বলি, পক্ষ না করে আমার ডান পাশে যারা রয়েছেন, অভিনেতা এবং অবশ্যই বিজেপি মুখপাত্র রুদ্রনীল ঘোষ রয়েছেন। তার পাশে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। রয়েছেন অভিনেতা কৌশিক অধিকারী, নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা কৌশিক অধিকারী রয়েছেন। আর অন্য প্রান্তে রয়েছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস, রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আজকের এই কথাহকের বিশেষ এপিসোডের আলোচনায়। শুরু করা যাক রুদ্রনীল ঘোষকে দিয়ে। রুদ্রনীল, কি মনে করেন? খুব স্পেসিফিক টপিক রাখা হয়েছে আজকে কথাহকের আলোচনায়, যা নিয়ে কথা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছি আমরা। 71-এর ইতিহাস ভুলে যাওয়া স্মৃতিভ্রম নাকি ষড়যন্ত্র? দেখুন, আমার মনে হয় যে এখানে যারাই রয়েছেন তারা সহমত হবেন যেটা পরিকল্পিত ষড়যন্ত্র। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে কথাটা আমরা শুনে আমাদের প্রত্যেকের কানে আর কি প্রতিধ্বনি হয় যে রিসেট 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 বটম, এই ইউনিট সরকার আসবার পর থেকে চেপা হয়েছে। আমি জানি না, আমি এমন শিক্ষিত আহম্ম কি বলবো আমি দেখিনি যে রিসেট বটম যদি সেইভাবে চাপতে বলেনি ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে, যার প্রশ্রয়ে বাংলাদেশে ক্রমাগত উগ্রতার যে অশান্তি ছড়াচ্ছে, যিনি তার কাণ্ডারি, তিনি যদি রিসেট বাটন চাপতেই বলেন তো তাহলে পরিষ্কার বাংলাদেশ নামটাই তো উড়ে যায়। তিনি যদি রিসেট বাটন চাপতে বলেন তো তাহলে বাংলাদেশের মানচিত্রে এই নামটা উড়ে গিয়ে পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়ে কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে গর্ব থেকে বেরিয়েছেন, যে বাংলাদেশ বেরিয়েছে, তা কিন্তু আসলে ভারতেরই গর্ব। এই যখন কোটা আন্দোলন নামে যে মিছিল শুরু হয়েছিল, সেখানে একটা স্লোগান উঠেছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তো তাহলে এই ভারত যাদের মামার বাড়ি স্লোগানটাই এই বিভিন্ন ঘটনাতে বাংলাদেশে ঘুরে ফিরে তিরঙ্গাকে অপমানে এসে ঠেকেছে, এবং সেই অজুহাতটাকেই এই হিন্দুত্ব বা যারা সনাতনী, যারা সংখ্যালঘু, তাদেরকে শূন্য করবার লক্ষ্যেই এই পুরো পরিকল্পনাটা চলছে। এখনও অনেকে পরিষ্কার ভাবতে বিভিন্ন আলোচনাতে অনেকেই বলছেন যে আমরা যারা দেখেছিলাম যে কীভাবে 1947-এর আমাদের দেশ থেকে মুসলিম লীগের কথায় পাকিস্তান ওদিকে তৈরি হয়ে গেল, আবার পাকিস্তান থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রচুর রক্তক্ষয়ের মাধ্যমে একটা বাংলাদেশ তৈরি হলো, শেখ মুজিবের নির্দেশনায় তার নেতৃত্বে তৈরি হলো, এবং
কোথাও যেন এই সব কিছুর মধ্যে ভারতের যে তাদেরই তো বোধহয় নারী ছেঁড়া সন্তান, যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন, আমি জানি না পৃথিবীতে এমন কোনো দেশ বা এমন কোনো জাতি যারা রয়েছে কিনা যারা নিজের ইতিহাসকে নিজেরাই বিকৃত করছে এবং যাদের পরাধীনতা থেকে মুক্ত করবার জন্য, যাদের অত্যাচার থেকে বেরিয়ে আসবার জন্য তাদের প্রাণত্যাগ ছিল, শুধু মুসলমান সম্প্রদায়ের নয়, হিন্দু এবং অন্যান্য ধর্মেরও মানুষেরা ছিলেন। তারা আজকে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে পাকিস্তানের সাহায্যে বাঁচবার জন্য কথা বলছে। আমি জানি না কত বড় আহম্মক কেউ হতে পারে যারা পরিষ্কার পাকিস্তানের দিকে তাকালে দেখতে পায় যেখানে অর্থনীতি ভেঙে পড়েছে। এবং কদিন আগে আলোচনা প্রসঙ্গে যখন ভারত চন্দ্রযান পাঠাচ্ছে সেই সময় পাকিস্তানের একজন মানুষ বলেছিলেন আমাদের তো চাঁদে যাওয়ার দরকার নেই, ভারতবর্ষ মূর্খ তাই টাকা খরচ করছে, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখো আমরা তো চাঁদ হয়েই আছি, আমাদের এখানে শিক্ষা নেই, বিদ্যুৎ নেই, আলো নেই, জল নেই, কিচ্ছু নেই, আমরা চাঁদ। তো যে পাকিস্তান আটা পাচ্ছে না, গ্যাসের সিলিন্ডার কেনার পয়সা নেই, যারা নিজেরা খেতে পাচ্ছে না তাদের ভরসায় বাঁচবার চেষ্টা করছে একটা দেশ এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এই ইউনিট সরকার বেসিক্যালি যে উগ্রবাদী লোকজন তাদেরই বসানো একটা লোক। এবং ঠিক পশ্চিমবঙ্গে যে কায়দায় প্রশাসনিকভাবে অন্যায় হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ চুপ করে থাকে, মিডিয়াকে ভয় দেখানো হয়, গ্রেপ্তার করানো হয় যে আমরা ভালো আছি, ভালো খবর না দেখালে বিজ্ঞাপন পাবেন না, ঠিক সেই খেলাই বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে ঘটছে এবং ভারতীয় মিডিয়াগুলোকে বয়কট করা হচ্ছে। আজকে যখন তিনি শান্তির কথা বলছেন তখন কিন্তু বাংলাদেশের যাদের পরিষ্কার হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে উঠছে, কারণ তিনি শান্তি চাইছেন, যে শান্তির কথা আমরা বলি। শান্তির কথা বলা বা তার নেপথ্যে অন্য কোনো ইকুয়েশন থাকা আছে কিনা যদিও সেটা আজকে টপিক নেবে সেদিকে ঢুকছে না, কিন্তু খুব স্পেসিফিক বিষয় আপনি বলছিলেন যে পাকিস্তানের দিকে তাকিয়ে থাকা পাকিস্তানপন্থী হয়ে, যেমন দেখলাম যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানপন্থী বলে একটা সংগঠন মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে, তাদের রমরমা রয়েছে, তারা ঠিক করে দিচ্ছেন যে কলেজ ইউনিভার্সিটিতে উর্দু পঠন পাঠন চলবে, সেখানে কবিতার পাঠ হবে, উর্দু ভাষায় প্রচার করতে হবে, প্রচার সভা থাকবে। এবং সাম্প্রতিক সময় যে নির্দেশিকা সেটা হচ্ছে পাকিস্তানের নাগরিক যে কোনো প্রান্তে থাকুক না কেন পৃথিবীর তাদেরকে ভিসা দেওয়ার যে নির্দেশ। পাকিস্তানপন্থী হয়ে যাওয়া, আমি আবারও একই জায়গা থেকে ফিরে আসি, পার্থদা আমাদের সঙ্গে রয়েছেন, ৭১-এর ইতিহাস ভুলে যাওয়া এত সহজ? এই ডিসেম্বরের কথা বলছি আমরা, যে ডিসেম্বরের গোটা পর্বটা জুড়ে 16 দিনের যুদ্ধ এবং সেখানে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যেভাবে কোথাও মানিকশ একের পর এক কোথাও একদিকে ট্রেনিং দেওয়া, অন্যদিকে যেভাবে কোথাও পাকিস্তানি খান সেনাদের প্রায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছিল, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল 15 ডিসেম্বর রাত্রিবেলা। এবং তার আগে ভারতেরও কিছু কম ক্ষয়ক্ষতি হয়নি, উল্টো দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, তাদের অপারেশন চেঙ্গিস খা হয়েছে, আমাদের পাল্টা অপারেশন ট্রাইডেন্ট হয়েছে। সে ৭১-এর ইতিহাস ভুলে যাওয়াটা কি করে সম্ভব? আরও বেশি খারাপ লাগে বা অবাক লাগার জায়গা থাকে যখন সেই সময়তে চলে আসে এপারের ওপার থেকে চলে আসে এপারের যারা বাঙালি হিন্দু পরিবার, তারা যখন এসে বলেন যে এখনো বাংলাদেশের প্রতি ভালোবাসা রয়েছে, সংখ্যালঘু তো ওপারেও যে অবস্থা রয়েছে এপারেও সে অবস্থা রয়েছে, তারা কি নিজে জানেন না কোন অবস্থায় দেশ ছাড়তে হয়? তারা কি ভুলে গেছেন ৭১? এই প্রশ্নগুলো মনে জাগে। এক্স্যাক্টলি স্বর্ণালী, আসলে ইতিহাসকে অস্বীকার করার মধ্যে দিয়ে কি খুঁজে পাওয়া যায় শেষমেশ? আপনি যদি বলেন আমার দেশের গত ৭৫ বছরের ইতিহাসের একটা ব্রাইটেস্ট এপিসোড, সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। এবং এটা আমি মনে করি আমি নিজে একজন পেশাদার সিভিল ইঞ্জিনিয়ার, ফলে সেই হিসেবেও যে দেখবেন কি বলবো, যে প্রতিবেশী দৌরাত্ম্য, আপনি ফ্ল্যাট বাড়িতেও যদি থাকেন, সেটা কি জিনিস সেটা মহাভারতের যুদ্ধেকেও হার মানিয়ে দিতে পারে। ফলে আপনার প্রতিবেশী কে হবেন এবং সে কেমন হবেন, তার চরিত্র কিভাবে পাল্টাবে, তার উপরে অনেক বেশি সজাগ থাকতে হয় সবসময়। কারণ প্রতিবেশী হচ্ছে যে ইটস নট বাই ইয়োর চয়েস বাট বাই কম্পালশন। ইতিহাসের পথ ধরেই হচ্ছে যে আজকের আপনি পূবে বাংলাদেশ, পশ্চিমে পাকিস্তান, মাথার উপরে চীন, তলায় শ্রীলঙ্কা ঘুরে বেড়াচ্ছে। ফলে এই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজনটা সবচেয়ে বেশি। এবং এই প্রতিবেশী যে কোনো রাষ্ট্র যদি অশান্ত হয়, চঞ্চল হয় এবং বিশেষত এই ধরনের দাঙ্গার মধ্যে পড়ে, তখন আমাদের বিপদ বাড়ে বই কমে না। আপনি পাশের বাড়ির আগুন লাগার কথা বলছিলেন, এবং এই কারণের জন্য বলছি যে এই প্রত্যেকটি দেশেই মাইনরিটি আছে, প্রত্যেকটি দেশেই মেজরিটি আছে। আপনি যদি বলেন বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা যেরকম হচ্ছে যে সংখ্যালঘু হিসাবে সেখানে আক্রান্ত হচ্ছে, আপনি একইভাবে অতীতের ইতিহাসে আপনি দেখবেন যে শ্রীলঙ্কায় তামিলরা আক্রান্ত হয়েছে, আপনি আফগানিস্তানে বুদ্ধিস্টরা আক্রান্ত হয়েছে, আপনি পাকিস্তানে হচ্ছে যে হিন্দুদের একাংশ আক্রান্ত হয়। আমি আপনাকে বলব
যে এই যে মাইনরিটি অ্যান্ড মেজরিটি এই আক্রান্ত হওয়ার যে রাজনীতি, এটা আসলে যখন মৌলবাদীদের হাতে যায় তখন আরও বড় বিপদ হয়। এবং বাংলাদেশে রিসেন্ট ঘটনা যেগুলো ঘটছে, আমি মনে করেছিলাম, আমার মতো অনেকেই মনে করেছিলেন একটা সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা হচ্ছে সত্যি দেশের বৈষম্য হয়তো দূর করতে চায়, কিন্তু দেখা গেল ছাত্র আন্দোলনের মুখ কিছু ছাত্র হলেও স্টিয়ারিং চলে গেছে জামাতের হাতে। ফলে যে এই আন্দোলন বৈষম্য বিরোধী আর থাকলো না, বরং নতুন করে আর একটা বৈষম্য তৈরি করলো গোটা দেশ জুড়ে। শান্তি অর্থে আপনি মেজরিটি মাইনরিটি দুটোর ক্ষেত্রে হিন্দুরা তো আক্রান্ত হচ্ছেনি। আমি আপনাকে বলতে পারি যে রেজওয়ানা চৌধুরী বন্যা, তিনি কেন বাংলাদেশে ঢুকতে পারেন না বলুন তো? ফলে আমি আপনাকে এই কারণে বলছিলাম, অনেক নাম আমি পরপর বলে দিতে পারি, যে মৌলবাদীরা যখন ক্ষমতায় আসে তখন বিপদ বাড়ে। আপনি যেটা শুরু করেছেন ওটা ইম্পর্টেন্ট। স্বাধীনতা আন্দোলনটাকে যারা ভুলে যেতে চায়, তারা আসলে ভুলতে চায় বা ভোলাতে চায় যে এই পাকিস্তানের ডমিনেশন। আপনি একটু আগে বলছিলেন যে পাকিস্তানি এদের ইমিগ্রেন্টসদের জন্য তারা দরজা খুলে দিচ্ছে। আসলে ৭১-এ পাকিস্তানকে পিছু হটতে হয়েছিল। আমার কাছে পাকিস্তান যদি বলেন যে একটা সাম্প্রদায়িক শক্তির তখন অস্তিত্ব আমাদের ঘরের দুয়ারে ছিল, আমরা গত ৫০ বছর যে স্বস্তিতে ছিলাম, আজকে আবার সেই মৌলবাদ, আবার সেই সাম্প্রদায়িকতাবাদ, সেটা যখন মাথাচাড়া দিচ্ছে তখন আমাদের বিপদ ভারতবাসী হিসেবে বাড়ছে। এই মৌলবাদ যখন মাথাচাড়া দিচ্ছে, সেটা অ্যাকসেপ্ট করতে, সেটা স্বীকার করতে, সে নিয়ে প্রতিক্রিয়া দিতে আমাদের সমস্যা কোথায়? যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বামপন্থার মধ্যে রয়েছেন, আমি দেখলাম সাম্প্রতিক সময় বেশ কিছু সিপিএম নেতা নেত্রীরা তারা সরাসরি হিন্দু আক্রান্তের বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। অনেক বামপন্থী বুদ্ধিজীবী ডিরেক্টর, তাদেরকে দেখলাম তারা বলছেন সরাসরি এটা অভ্যন্তরীণ বিষয়, আমরা মন্তব্য করব না। অনেকে প্রকাশ্যে বলছেন যে সংখ্যালঘু তো এদেশেও অনেক অত্যাচারিত হয়। হঠাৎ করে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা কম্পারেটিভ, তুলনামূলক আলোচনা শুরু করে দিয়েছেন। আমি বলছি তারা তো নিজেরাও এক সময় চলে এসেছিলেন, তারা ৭১-এর সেই স্মৃতিটা ভুলে যাচ্ছেন কি করে? এখানে স্বর্ণালী তুলনা, রেজওয়ানা চৌধুরী বন্যার কথা আপনি বললেন, আমি বলছি যে তাসলিমা নাসরিন তো আমাদের রাজ্যেই ঢুকতে পারেনি। হ্যাঁ, আমাদের শহরেই ঢুকতে পারে। আমি আপনাকে বলছি সেই ঢুকতে না পারাটা হচ্ছে আমাদের মুখ উজ্জ্বল করেনি। নানা পরিস্থিতিতে তাকে হচ্ছে যে শহর ত্যাগ করতে হয়েছিল। এবার আমি আপনাকে বলছি যে আপনি যে বললেন না রোগের নেচার ত্যাগ, বাংলাদেশে রোগটা হয়েছে আপনি যার জন্য আমরা চিৎকার করছি, কিন্তু সেই রোগ যদি তার উপাদান ভারতবর্ষে থাকে, ধরুন আপনাকে বলছি কেন একটা ইন্টারেস্টিং উদাহরণ, যে ঢাকায় চিত্তরঞ্জন দাসের নামে রাস্তা এবং সুভাষ বসুর নামে রাস্তা ছিল। আপনি জানেন সেই রাস্তার নাম বদল হয়েছে, যেভাবে ঠিক আমাদের এখানে মুঘলসরাই স্টেশনের নাম বদল হয়। আমি আপনাকে বলছি যে বিপদটা এইরকম, হিন্দু খাত্রে মে হয় বলে আমাদের দেশের মৌলবাদীরা যে স্লোগানটা দেয়, ইসলাম খাত্রে মে হয় বলে ওখানে এই জিনিসটা চলছে। আমি বলছি কোথাও মৌলবাদী, সেটা আমি বলছি হিন্দু হোক, সেটা মুসলমান হোক, মৌলবাদী শক্তি যদি ক্ষমতায় আসে সেটা গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করে। আজমল কাসেমের জন্য আইনজীবী পাওয়া যায়, কিন্তু ওদেশে পাওয়া যায় না। মানে এদেশের মুঘল আর ওদেশের ক্ষেত্রে হিন্দু সুভাষ বোস দুটো আপনার কাছে এক না? কোনো এক না। আমি বলছি এখানে দাড়ি টানার গল্প নেই, কিন্তু কাটাকাটিও খেলা নয়, কিন্তু প্রশ্ন বিপদ আছে। বাংলাদেশ যদি এই মুহূর্তে একটা জ্বলন্ত ভলক্যানো হয়, আমি বলছি আমরা সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে বাস করছি, এইটুকু আপনাকে খেয়াল করতে হবে যে আমরা খুব নিরাপদে আছি তা নয়। মণিপুরে যে ঘটনা ঘটে, আখলাকের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, আমি বললাম যে এটা চাইলেও আপনি ভুলতে পারবেন না। এবং ফলে বাংলাদেশ থেকে শিক্ষা, আমি এই জায়গা থেকে আসছি সরাসরি বিমলদার কাছে। বিমলদা, উনি প্রসঙ্গ তুললেন যেভাবে কোথাও বাংলাদেশে একটা গোটা দেশে হিন্দু নিধন চলছে, তার সঙ্গে আখলাকের ঘটনাও এদেশে রয়েছে। সত্যি কি দুটো দেশের পার্সপেক্টিভ, পরিস্থিতি, প্রেক্ষিত এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি? এখনো পর্যন্ত ৭১-এর ইতিহাস ভুলে গিয়ে কেন আমরা বুঝতে পারছি না যে সেখানকার বাংলাদেশের নেচার, বাংলাদেশের প্রকৃতি বিন্দুমাত্র পরিবর্তিত হয়নি? সেখানে বারবার এর আগেও ফিরে আসতে হয়েছে, এখনো ফিরে আসতে হয়েছে, অথচ এপারে যারা এসেছেন, বা আমি জায়গা ধরে ধরে নাম দরকার পড়লে সময় নেই তাই নাম ধরে ধরে বলতে পারি যে কারা কারা কি মন্তব্য করেছেন, বিশেষত বামপন্থী যারা রাজনৈতিক নেতা নেত্রীরা রয়েছেন। সত্যি কি দুটো বিষয়কে আপনারা এক হিসেবে দেখেন, নাকি ৭১-এর স্মৃতিটা ভুলে যাওয়ার একটা দায় রয়েছে কিছু শ্রেণীর রাজনীতি? একটা জায়গায় স্বর্ণালী, উন্নাও, হাতরাস, ১ লাখ, তারপর কি জিজ্ঞেস করো? একটা প্রশ্ন একটা আছে আর নেই, ওই তিনটেতেই গল্প শেষ। বাংলাদেশে চলছে 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 চলছে, লিস্ট করো, তোমার এই অফিস থেকে একদম আমার বাড়ি দমদম অবধি চলে যাবে। পার্থক্যটা আমরা এক করি, তার কারণ আমরা নিজেদের বড্ড প্রবঞ্চনা করি, আমাদের অভ্যেস এইটা। আমরা একদম ঝেড়ে কাশি না, ফলে ডাক্তার ধরতে পারে না যে কাশি হয়েছে না টিবি হয়েছে। আসলে অসুখটা যদি টিবি হয় তাহলে দেখতে হবে তো ভালো করে, ঝেড়ে তো কাশি না আমরা। সমস্যা কি জানো? ইতিহাস ভোলা যায় না, ইতিহাসকে ভোলাতে হয়। যদি ইতিহাসকে জোর করে ভোলাতে হয় তাহলে ইতিহাসের অ্যাপ্রোচটা বদলে ফেলতে হবে, ইতিহাসের ঘটনাগুলোকে সযত্নে লুকিয়ে ফেলতে হবে যাতে পরবর্তী প্রজন্ম ইতিহাসটা না জানে। আজকে বাংলাদেশে যেটা ঘটছে সেই ইতিহাস লেখা হয়েছিল অনেক আগে, ১৯০৬ সালে যখন মুসলিম লীগ তৈরি হলো।
সেই ইতিহাসের প্রথম বাস্তব প্রয়োগ হয়েছিল 1937-এর পর, যখন প্রাদেশিক বিধানসভায় মুসলিম লীগ জিতলো। তারপরে গোটা বাংলা জুড়ে তাণ্ডব শুরু হয়ে গেল মুসলিম লীগের। এটা ইতিহাস, ইতিহাস ভালো করে পড়তে হবে। ওই ইতিহাস আমরা কিন্তু পড়িনি, বামপন্থী ইতিহাসবিদরা ওটা পড়ান না, লুকিয়ে রাখেন। তারা তো অমর্ত্য সেনের মতো বলেছিলেন না, অমর্ত্য সেনটা কিছুদিন আগে দেখছিলাম বাংলাদেশে নাকি ধর্মনিরপেক্ষতা সম্পর্কে যে প্রোগ্রেসিভ আইডিয়া আছে আমাদের দেশে নেই। এই সমস্ত অর্ধোন্মাদ অর্ধপাগল লোকগুলোকে কেউ পুজো করতে পারে, এদের ঘৃণাটাই প্রাপ্য। আমি সমস্ত দায়িত্ব নিয়ে বলছি, এই লোকগুলোর ঘৃণা ছাড়া আর কিছু প্রাপ্য নয়, এই অমর্ত্য সেনের মতো লোকগুলো। আমি একটা কথা বলি, 1937-এর পরে 1947, ওই বাংলার পূর্বাংশ থেকে লাখো লাখো হিন্দু চলে এসেছিল। কেন এসেছিল? ওরা বুঝেছিল এই দেশে থাকাটা কঠিন। জনসংখ্যা প্রথম কমতে তখন শুরু করেছিল। 47-এ ভয়াবহ দাঙ্গা, আর যারা ছিল একটা অংশ চলে এলো। সবাই হয়তো চলে আসতো, সেই সময় এলে ভারতবর্ষে আশ্রয়ও পেতে অসুবিধে হতো না। যদি না আর একটা অদ্ভুত থিওরি তৈরি করলেন শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ মণ্ডল। তিনি বলতে শুরু করলেন যে দলিত এবং মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে বিরোধ নাই, ব্রাহ্মণ্যবাদ হচ্ছে তোমার 1 নম্বর শত্রু, থেকো, আমি এখানে মন্ত্রী হয়ে আছি, তোমাদের বাঁচাবো। 6 মাসের মধ্যেই যখন মার শুরু হলো, উনি মারের ভয়ে ভারতে পালিয়ে এলেন। এখান থেকে পদত্যাগটি পত্র পাঠিয়েছিলেন, ওই পদত্যাগপত্র নেটে পাওয়া যায়, নিয়ে একটু পড়ে নেবে, এবং ফেলে এলেন ওই লোকগুলোকে নেকড়ের মুখে। তারপরে যা ঘটলো, যা ঘটছে আমরা জানি। আচ্ছা, 1964 সালে একটা গল্প বলি, তারপর অনেক দাঙ্গার ইতিহাস বলে বললাম না, ওই ইতিহাস লিখতে লিখতে আমি দ্বন্দ্বে পৌঁছে যাবো এখান থেকে। আরে ছেড়ে কাশো বাপু, বাংলাদেশে যেটা ঘটছে মুসলিম মৌলবাদ, হিন্দু মৌলবাদের একটা থিওরি একজন এই ভারতে চালানোর চেষ্টা করেছিল, তার নাম সুশীল কুমার সিন্ধে। এখন ঘরে কি মহারাষ্ট্রে কোন ঘরে চুপ করে বসে আছে ভগবান জানে। গাঁজাখুরি তত্ত্ব, হিন্দুরা মৌলবাদী হতে পারে না, হিন্দু মৌলবাদেও কিচ্ছু হয় না। তাহলে আজকে বাংলাদেশে কি ঘটছে? ইতিহাস ভোলানোর চেষ্টা। কেন চেষ্টা? ইতিহাসের পাশাপাশি অর্থনীতিটাও জানতে হবে। সেখানে হিন্দুদের একটা অংশ, বড় কিনা জানি না, তারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। তাদের জমি জায়গাগুলো নিয়ে নেবে, তাদের সোনার দোকান নিয়ে নেবে। তারা যে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে, মেরে ধরে পদত্যাগ করিয়েছে। মৌলানা, শেষ করি একটা কথা, মৌলানা ভাসানীর আমল থেকে ওখানে ভারত বিরোধিতা একটা সংগঠিত প্রচার হিসেবে থেকেছে, অথচ সেই পশ্চিম পাকিস্তান এদের মুসলিম বলে মানে না। এখনকার প্রজন্মের এই সমস্ত অপগণ্ডের দল, তারা এখনো মনে করে যে পাকিস্তান নাকি তাদের বাঁচাবে, যে দেশটা হয়তো আগামী 10 বছরের মধ্যে 10 টুকরো হয়ে যাবে, সে নাকি বাঁচাবে। এক জায়গাতে দেখা যাচ্ছে প্রেস কনফারেন্স হচ্ছে, হয়তো সমন্বয়কে কেউ সঠিক পরিচয় পাওয়া যায়নি। তারা বলছেন যে প্রেস কনফারেন্সে তারা বলছেন তরুণ তুর্কি ছেলেমেয়েরা, সো কল্ড কোট অ্যান্ড কোট, যারা হয়তো মেধাবী, যারা সেই সময় আন্দোলন করেছিলেন, বিশাল বিপ্লব করেছিলেন, ভারত থেকে অনেক মানুষ, পশ্চিমবঙ্গের অনেক বাঙালি সাপোর্ট করেছিলেন, তৃতীয়বারের জন্য বাংলাদেশ স্বাধীন হচ্ছে, বিশাল ব্যাপার। তারা বলছেন যে প্রয়োজন পড়লে আমরা পাকিস্তানের সঙ্গে হাত মেলাবো, চিকিৎসা করাতে আমরা করাচি যাব, তবু আমরা ভারতের দিকে তাকাবো না, ভারতের সাথে হাত মেলাবো না। কোন জায়গা থেকে, কোন দিবাস্বপ্ন থেকে কথাগুলো বলা? কিন্তু এই কথা বলার ঠিক কয়েকদিন পরে ভারতীয় ভিসা অফিসের সামনে ধর্ণা দিয়ে বসে পড়েছিল যে ভিসা দাও, ভিসা দাও, ভিসা নইলে চিকিৎসা করতে পারছি না, যুদ্ধ করার কথা বলে। আচ্ছা, যুদ্ধে যদি গুলি খায় বা মার খায়, চিকিৎসা করতে তো ভারতেই আসবি তোরা। আপনি যে প্রসঙ্গটা উল্লেখ করলেন যে দরকার হলে করাচিতে চিকিৎসা করাতে যাবো, কলকাতায় যাবো না, এটা হচ্ছে খুব সুস্থ মাথার বাংলাদেশের কোনো নাগরিক এই কথা বলতে পারে না। যারা বলছেন তারা অসুস্থ, এবং আমি আপনাকে বলছি আমি আপনাকে আবার বলছি, এটা কিন্তু বাংলাদেশ নয়। আমি আবার বলছি, যুদ্ধটা আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক 16 কোটি মানুষের সাথে নয়। 71-এর কথা বলছিলাম চন্দনদা, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, এবং যেভাবে কোথাও 21শে মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে তিনি শ্যাম মানিকশকে দায়িত্ব দেন। আমরা ছোট ছোট করে, এখনকার জেনারেশন হয়তো তারা টিভি, ওয়েব সিরিজ, সিনেমায় দেখছে, আমরা কিছু পড়াশোনা করে জেনেছি। দুর্ভাগ্য আমাদের সিলেবাসে, আমরা যখন পড়াশোনা করি পাঠ্যপুস্তক সিলেবাসে এগুলোকে রাখা হয়নি, প্রাধান্য দেওয়া হয়নি। এখন বাংলাদেশে শোনা যাচ্ছে যে পুরো শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর পুরো এপিসোডটাকেই তারা সিলেবাস থেকে বাদ দিতে চলেছেন।
এই পুরো যুদ্ধ পর্বটা বাদ দিতে চলেছেন। আমার দৃঢ় বিশ্বাস এরপর হয়তো ভাষা আন্দোলনটাও বাদ পড়ে যাবে। অথচ সেই সময়তে আপনারা জানেন, আপনারা যেহেতু কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, যে কি কঠিন পরিস্থিতি। যখন পূর্বে যুদ্ধ হচ্ছে পশ্চিম ফ্রন্ট, তখন সেখানে সৈন্য কম, সেখানে লাগাতার আক্রমণ চলছে কাশ্মীর থেকে, পাঞ্জাব থেকে, পিএনএস গাজী কিভাবে অপারেশন করা হয়েছে এবং কিভাবে কোন ঠান্ডা মাথায় কোন স্ট্র্যাটেজিক্যালি ইন্দিরা গান্ধী একটা দেশকে সম্পূর্ণ সাহায্য করলেন, ট্রেনিং দিলেন, যুদ্ধ করালেন, স্বাধীন করলেন, 93,000 পাক সেনাকে আত্মসমর্পণ করালেন এবং তারপর দেশটাকে বললেন তোমরা স্বাধীন, নিজের মতো করে গণতন্ত্র রাখো, নিজের মতো করে সংবিধান করো। অধিকার করতে চাইলেন না। আজ সেই ইতিহাস মুছে দেওয়ার পথে বাংলাদেশ। তারপরও কংগ্রেসের মুখপাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হিন্দু বলতে তাদের আপত্তি, হিন্দু অত্যাচারিত হচ্ছে বলতে আপত্তি, এখনো পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়ার ক্ষেত্রে তাদের আপত্তি। এটা কি দ্বিচারিতা বলবো, নাকি নিছক স্মৃতিভ্রম, নাকি ষড়যন্ত্র, কোনটা বলবো? এই প্রশ্নের উত্তর আপনি দেবেন। আমি জাস্ট আলাপটা করিয়ে দিই আমাদের সঙ্গে যারা রয়েছেন। এই প্রশ্নের উত্তর আমরা চন্দনদার থেকে শোনার আগে আলাপ করে নিই। দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন আজকে গেস্ট হিসেবে, অতিথি হিসেবে, তার প্রশ্ন নেব যদিও সংক্ষেপে। দীপ বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এবং রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর। আমাদের সঙ্গে রয়েছেন আদিত্য পল্লে, বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছেন। আদিত্য যাদবপুর থেকেই পড়াশোনা করেছেন। আজকে তারও প্রশ্ন শুনবো আমরা, কারণ ওপারের হিন্দুদের যন্ত্রণা নিয়ে তিনি লেখালেখি করেছেন, পড়াশোনা করেছেন। রয়েছেন রাকেশ সাহানি। রাকেশ একদিকে ব্যবসায়ী, অন্যদিকে তিনি ক্রিকেটার। বেঙ্গল এবং ইউনিভার্সিটিতে তিনি ক্রিকেট খেলেছেন, রঞ্জি ট্রফি প্যানেলেও ছিলেন। এর সঙ্গে ছিলেন ঋতবান সরকার। ঋতবান আইন নিয়ে পড়াশোনা করেছেন, লয়ার। এছাড়াও স্পেশাল পেপার ক্রিমিনোলজি এবং মানবাধিকার, এবং আজকে তিনিও প্রশ্ন করবেন। তাদের প্রশ্নগুলো শুনবো, কিন্তু ওই যে প্রশ্ন রেখে গেলাম, ইন্দিরা গান্ধীর অবদান, ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের বর্তমান সময়ে বিভিন্ন বক্তব্য, অবস্থান, কি বলবেন? ধন্যবাদ স্বর্ণালী, এবং আরও বেশি ধন্যবাদ আমি প্রাপ্য মনে করি রুদ্র এবং বিমলদা। তার প্রধান কারণ, একটা পার্সপেক্টিভ বা একটা আইডিয়া তৈরি করার ক্ষেত্রে যদি আমরা একই ফোকাল পয়েন্ট থেকে দেখবার চেষ্টা করি, তাহলে যেটা আমরা অস্বীকার করব ঐতিহাসিক মুহূর্তের বিভিন্ন ঘটে চলা অঙ্গ, ঘটনা এবং তার দৃষ্টিভঙ্গি। তুমি এক্স্যাক্টলি যে প্রশ্নটা করেছো, সেই প্রশ্নটা বাংলাদেশ স্বাধীনতাকে ঘিরে, এবং খুব স্বাভাবিক অর্থে সারা ভারতবর্ষের মানুষ জানেন বাংলাদেশের মানুষ সহ কীভাবে, কার রক্তের বিনিময়, কাদের কণ্ঠস্বরের বিনিময় এবং কাদের লড়াইয়ের বিনিময় বা সাহায্যের বিনিময় এই বাংলাদেশ তৈরি হয়েছিল। এখন প্রশ্নটা বাংলাদেশ অবশ্যই, তার সাথে সাথে আরও বেশ কিছু প্রশ্ন এসে দাঁড়াবে খুব স্বাভাবিক অর্থে, যে ভারতবর্ষের যে রাজনীতি বা রাজনৈতিক পরিকাঠামোর মধ্যে আমরা এদেশের রাজনীতি করছি বর্তমান সময়, বাংলাদেশের ঠিক যে ঘটনাটি ঘটেছে 71 সালে, তুমি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখো, দেখতে পাবে 1947 সালে দেশভাগের পর যে পরিমাণ বাংলাদেশি হিন্দুরা বিশেষত ভারতবর্ষের আশ্রয়ের জন্য আসেন, যেটা বিমলদা বললেন যে তখন তো ট্রেসপাস ছিল না, কারণ বর্ডার লাইনটাই ছিল না, এখানে এসে সেটেল করেছে। 71-এ যে পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে সেটেল করেছেন, তারপরে আমরা আরেকটি মাস এক্সোডাস দেখলাম বাংলাদেশ থেকে, সেটা 1992 সালে একেবারে শেষ দিকে 6 তারিখে একটি দুর্ঘটনা ঘটে এবং তারপরে একটা ব্যাপক এক্সোডাস হয়, যে ঘটনাকে এরা উল্লেখ করবেন না, কারণ এইটা ঐতিহাসিক সত্য। এবং যেটা 71 সালের থেকে সংখ্যাটা বেশি, এই কারণে বেশি, 71 সালে আমরা অ্যাকোমোডেট করেছিলাম এপার বাংলায়, আমরা প্রায় কোটিখানেক মানুষকে, কোটির একটু বেশি মানুষকে অ্যাকোমোডেট করেছিলাম, যারা স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে বেশিরভাগই ফিরে যান, সেটেল করেন, নিজের দেশ হিসেবে বাংলাদেশকে গ্রহণ করেন। কিন্তু 92-এর পর থেকে মানুষ বুঝতে শুরু করেছেন যে বাংলাদেশ থেকে চলে আসা যাবে, বাংলাদেশে ফেরা যাবে না, অর্থাৎ ওই সেটেলমেন্ট তত্ত্বটা কিন্তু সেখানে আরও প্রগাঢ়। দ্বিতীয় প্রশ্নতে আমি আসি। অবশ্যই বাংলাদেশ নিয়ে ব্যথিত চিত্তে আমি হিন্দু শব্দটাকে ব্যবহার করছি। তুমি যেটা ডিসগিজ বলতে চাইলে, নো, দের ইজ নো কনসিলমেন্ট। আমি পরিষ্কারভাবে বলছি হিন্দুত্ব, কারণ ওখানে সংখ্যালঘুর মধ্যে লার্জার সেকশন হিন্দু, ঠিক যেমন ভারতবর্ষের সংখ্যালঘুর মধ্যে লার্জার সেকশন মুসলিম। ঠিক দুটোকেই প্রাধান্য দিতে হবে এবং দুটোকেই সমর্থন করতে হবে, সংখ্যাতত্ত্ব তো এটাই বলবে। অ্যাট দি সেম টাইম আমি একটু অন্যদিকে যাচ্ছি, আমার মনে হয় আরেকটু ব্রডারে যাওয়ার দরকার ছিল,
তা না হলে শুধুমাত্র রাজনীতিটা হবে। আমি ভারত সরকারের পাশে দাঁড়িয়ে বলি, আমার দল পাশে দাঁড়িয়ে বলেছি, আমরা বারবার বলেছি আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যে কাজটা করছেন সাধুবাদযোগ্য, কিন্তু তাকে অ্যাকাউন্টেবল হতে হবে পার্লামেন্টের কাছে। বিরোধী দলনেতা সহ বিরোধীদের সাথে অন্তত কথা বলার প্রয়োজনটা আছে। আমরা যে প্রসঙ্গগুলো বলেছি সেটা কিন্তু হিন্দুদের সিকিউরিটির জন্য, মাইনরিটি সিকিউরিটির জন্য। বাংলাদেশ থেকে আজকে যে খবরগুলো আসছে সে খবরগুলো অগ্নিগর্ভ, আমরা তো বুঝি, এবং সেটা বুঝি কংগ্রেসিরা সব থেকে বেশি। কারণ 47-এ বুঝেছি, আমরা বুঝেছি ওই 64 সালের যে ঘটনাটা বললেন, আমরা বুঝেছি 82-92 সালেও। আমি তোমাকে বারবার বলি, যখন ঘটনাটি ঘটে অগস্ট মাসের 11 তারিখের খবরটা তুমি দেখে নিও, যখন সবে শুরু হচ্ছে, বা ইনফ্যাক্ট তখন শুরু হয়নি। রাহুল গান্ধীর প্রথম বিবৃতি আছে, পরপর 6টা বিবৃতি আছে কংগ্রেস নেতাদের বিভিন্ন ক্ষেত্রে দল হিসেবে। আমি সেটাতে যাচ্ছি না। এখানে 2+2 ডিপ্লোমেসি বলা হয়, অর্থাৎ একটি দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী এবং হোমমন্ত্রী, যাকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বলি, এই দুটো গ্রুপ একটি দেশের এবং একটি বিদেশের, তাদের যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে কাজ করা হয় তাকে 2+2 ডিপ্লোমেসি বলা হয়। সেই ডিপ্লোমেসিতে আমরা ফেলিওর। আমার প্রশ্ন হচ্ছে এই ফেলিওরের জায়গাটা কোথায়? এত বড় কোয়েশ্চেনটা কেন? ধরো সার্ক, ধরো বিমস্টেক, ধরো রিম অ্যাসোসিয়েশন, ধরো কমনওয়েলথ, আমরা কাউকে অ্যাপ্রোচ করেছি? লেট আস ওপেনলি চ্যালেঞ্জ দিস। আমরা সরকারকে অ্যাডভাইস করছি, আমরা কাউকে বলেছি আচ্ছা আমরা ইন্টারন্যাশনাল ফোরাম রাখি কেন? এই আলোচনার কোনো দ্বার আমরা খুলেছি? আমার অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর নয় আমি এখানে বলবো না, ওই ন্যারেশনটা আমি এখানে দাঁড়িয়ে হঠাৎ বিরোধী দলনেতা বনগায় গিয়ে আটকে দেবো, মাইট ইজ রাইট, আটকে দেবো, বাংলাদেশের ট্রাক যাবে না, বাংলাদেশের রুগী ঢুকতে পারবে না এখানে। আচ্ছা, এটা কখনো শান্তিপূর্ণ রিলেশনশিপের সহাবস্থান? আমার বুঝতে হবে আমার কেন্দ্রীয় সরকার লেড বাই বিজেপি এটাকে অ্যাকসেপ্ট করছেন, তাদের নীতি কি সেটা? যদি না হয়ে থাকে, রাজ্য বিজেপি কেন্দ্রীয় বিজেপি আলাদা, সুতরাং এদের ওপিনিয়ন আলাদা। এই জায়গাটাকে দেখতে হবে যেখানে কংগ্রেস শান্তিপূর্ণ আলোচনা, এক ভাষায় কথা। বিমল থেকে কিছু রিপ্লাই দিতে চাইবেন? প্রথম কথা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান তার সঙ্গেই সম্ভব যে লোকটা শান্ত। 1975 সালে তৎকালীন কংগ্রেস সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঁচাতে পারেনি, আমরা কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে পেরেছি। ভারতবর্ষ যদি না থাকতো শেখ হাসিনাকে সেদিন ওরা মেরে ফেলতো। মনে রাখতে হবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমি এমন কিছু করতে পারি না যে আমার একটা অ্যাকশনে গোটা আন্তর্জাতিক রাজনীতি তছনছ হয়ে যায়। ইউএনওতে যেটা স্বীকৃত সেইটা ভায়োলেট না করে সেই দেশের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ভারতবর্ষ এক্স্যাক্টলি ডুইং দ্যাট। এবং যদি বাংলাদেশে ভারত বিরোধী এমন কিছু ঘটে, যে আমি একটা লাইনেই শেষ করব, চন্দন একটা লাইনেই শেষ করব, সোনালী একটা লাইনেই বলি, একটা লাইনেই বলি, এবার বিজেপির মুখপাত্র হিসেবেই বলি, আমি বলিনি চন্দন, আমি একটু বলি। দাদা আমার এই কথাটা শুনো, আমি একটা লাইন বলবো জাস্ট। আমি বলতে চাইছি যে আমরা সেদিনকে ওই ইতিহাস বইয়ের নিয়ে অনেক কথা হলো না, ইতিহাসকে ভুলিয়ে দাও। ইতিহাসের পাটা উল্টাতে উল্টাতে এই নতুন এডুকেশন পলিসিতে দেখলাম মোগল সাম্রাজ্যটাই নেই, 500 বছরের ইতিহাসটাই নেই। এবং সেটা কারা করেছে, কিভাবে করেছে, প্রশ্নটা সেটা না। ইতিহাসকে গুলিয়ে দিচ্ছে 30 বছরের না 500 বছরের এমন একটি দল শাসন করছে, এটাও বুঝতে হবে না। মানে ইতিহাসে মোগল সাম্রাজ্যের খিলজি তাদের নামে জায়গার নাম থাকবে, ওগুলো কংগ্রেস বা বামপন্থীরা অ্যাকসেপ্ট করে। মোগল সাম্রাজ্যের গ্লোরিফাইড অধ্যায়কে আমাদের পড়তে হবে, কিন্তু একাত্তর সরে গেলে তার জন্য স্টেশনের নাম থাকবে, বখতিয়ার খিলজির নামেও স্টেশনের নাম থাকবে, মোগল সরাই থাকবে, সেখানে দীনদয়াল উপাধ্যায়ের নামে করলে কষ্ট হয়, কি করা যাবে? যদি এমন হয় বাংলাদেশে এমন কিছু হয়, ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়, ভারত কিন্তু ব্যবস্থা নেবে, এইটুকু কথা আমি বলে যেতে পারি। আমি কৌশিকের কাছে আসি। কৌশিক, আশা করি আমাদের আলোচনা যেদিকে গেছে এখান থেকে নতুন করে সূত্র ধরানোর কোনো জায়গা নেই। সত্যি তো, মানে ইতিহাস, আমরা 71-এর ইতিহাসে স্মৃতিভ্রম নাকি ষড়যন্ত্র কথা আলোচনা করতে করতে আবারও সেই কম্পারেটিভ তুলনামূলক আলোচনায় আমাদের দেশ চলে এলো। অথচ আমাদের দেশের সংখ্যালঘুদের জন্য মন্ত্রক আছে, এবং এটাই আমাদের দেশের বোধহয় সব থেকে সুন্দর দিক যে আমরা কথাহকের মঞ্চেও এই সংখ্যালঘু বিষয় নেই। কেন মোগল সাম্রাজ্যের গ্লোরিফাইড অধ্যায়টাকে ছোট করা হবে বা সেটাকে সরানো হবে, সেই নিয়েও একটা শ্রেণী তারা কথা বলেন, কথা শুনি, সেটা সম্প্রচারিত হয়। অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য কিচ্ছু নেই, জাস্ট জিরো। নমস্কার। প্রথমে বলি আমি হিন্দু বাঙালি, বাঙালি হিন্দু নই। 71-এ যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে এবং তাদেরকে আমাদের ভারতবর্ষ
আশ্রয় দিয়েছিল, তাদের সমস্ত কিছু মনে আছে। তাদের সেখানে কত বড় পুকুর ছিল, সেই পুকুরে কত বড় রুই মাছ ছিল সেটা মনে আছে। সেই পুকুরের পাশে নারকেল গাছের যে সারি ছিল তাতে কত বড় বড় নারকেল এবং ডাব হতো সেগুলো সব মনে আছে। পুঁই শাকের যে ডগাটা কিভাবে চালা থেকে ঝুলে থাকতো সেটাও মনে আছে। আমরা সমস্ত একাধিক সিনেমা দেখেছি ঋত্বিক ঘটকের, সেখানে সমস্ত যন্ত্রণার কথা তাদের মনে আছে। কিভাবে কাঁদতে কাঁদতে বগলে পুটলা নিয়ে, হাতে ব্যাগ নিয়ে, বাচ্চাটাকে কোলে নিয়ে, বৃষ্টিতে ভিজতে ভিজতে, রোদে রোদ খেতে খেতে, বাংলাদেশ থেকে হাঁটতে হাঁটতে কত কষ্ট করে তারা ভারতে পালিয়ে এলেন। শুধু একটা কথা কারো মনে নেই, কেন পালিয়ে এসেছিলেন। কাউকে প্রশ্ন করে আপনি এই উত্তর পাবেন না যে আপনি বাংলাদেশে আপনার জমি ছেড়ে, পুকুর ছেড়ে, মাছ ছেড়ে, পুঁই শাকের ডগা ছেড়ে, ধান জমি ছেড়ে কেন পালিয়ে এসেছিলেন। সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। আর এটাই চক্রান্ত বামপন্থী মৌলবাদ এবং ইসলামিক মৌলবাদ, যারা ভারতবর্ষে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের ইতিহাসকে পরিচালনা করেছে, তাদের চক্রান্ত। তারা এই কথাটা ভুলিয়ে দিয়েছে যে কেন পালিয়ে এসেছিলেন। হ্যাঁ, তারা পালিয়ে এসেছিলেন, শুধু তারা হিন্দু ছিলেন, শুধু তারা হিন্দু ছিলেন, এটাই ছিল কারণ। আর কোনো কারণ ছিল না যে শুধুই তারা হিন্দু ছিলেন। আর সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য বর্তমানে ইউনিস সরকার আবার মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদের যে মারা হচ্ছে, তোমাদের যে মুচলেকা লিখিয়ে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এর অন্য কোনো কারণ নেই। তোমাদের এখানে বাড়িও আছে, দোতলা বাড়ি আছে, জায়গা জমি পুকুর সব আছে, কিন্তু শুধু তোমরা হিন্দু, শুধু তোমরা হিন্দু, এই জন্যই তোমাদেরকে মারা হচ্ছে। এইবারে বলি, বাংলাদেশের সংখ্যালঘু আর ভারতবর্ষের সংখ্যালঘু মধ্যে কি পার্থক্য? বাংলাদেশের সংখ্যালঘুরা ওখানে রেপ্ট হচ্ছে, মার্ডার হচ্ছে, আর ভারতবর্ষের সংখ্যালঘুরা, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, কাসেম সিদ্দিকিরা ধর্মতলার বুকে দাঁড়িয়ে হিন্দুদের কল্লা কেটে নেওয়ার জন্য ফতোয়া জারি করছে। ভারতবর্ষের সংখ্যালঘুরা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়ছে, ভাঙচুর করছে। ভারতবর্ষের সংখ্যালঘুরা, আরও বেশি করে বলবো পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা, ধুলাগড়ে অবরোধ করে দিচ্ছে, ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, বাস জ্বালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু। তাই এখানে বামপন্থী মৌলবাদী, আবার আমি বলছি, বামপন্থী মৌলবাদী এবং ইসলামিক মৌলবাদী, তারা রাজনৈতিকভাবে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে এই ইতিহাসকে পাল্টে দেওয়ার যে চক্রান্ত করেছে, তার বিরুদ্ধে মানুষকে সচেতন হতে হবে। ন্যাকামি করে লাভ নেই। গোটা পৃথিবীকে ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে, বামপন্থী মৌলবাদের বিরুদ্ধে এক হতে হবে। সেটা হিন্দু বলে হিন্দু নয়, সমস্ত সভ্য মানুষকে এক হতে হবে। এপারে রাজ্য থেকে যদি কেউ বলেন যে সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে, আমার মনে হয় তারও বোধহয় মাথার ডাক্তার দেখানো উচিত। যেভাবে কথা আমরা 30-70 সমীকরণ শুনি দাপুটে তৃণমূল নেতার কাছ থেকে, সমীর দা ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার স্লোগান, মানে থ্রেট শুনি, তাতে আমার মনে হয় কি এ রাজ্য থেকে অন্তত এই বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাদের নিজেদের একটুখানি মাথার ডাক্তার দেখানো দরকার। সমীর বাবু কি বলবেন, যে পরিস্থিতি হয়ে রয়েছে, 71-এর ইতিহাস ভুলে যাচ্ছে, এপারে আসা, সেই সময়তে ওপার থেকে প্রাণ বাঁচিয়ে নিজের ধর্ম বাঁচানোর জন্য পালিয়ে আসে এপারের হিন্দুরা, তারা ভুলে গেছেন 71-এর ইতিহাস? দেখুন, আসলে মৌলবাদ কোনো দেশ বা সীমান্তে, যেহেতু বাংলাদেশ সীমান্ত আমরা আছে আমাদের সঙ্গে, এটা কিছুই মানে না। এটা একটা সংক্রমণ ব্যাধি, এটা গ্রাস করে ফেলেছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, আর সে যাই হোক, প্রত্যেকের অধিকার আছে। ধর্মনিরপেক্ষতা তাই শেখায়। কিন্তু স্বাভাবিক বাংলাদেশের সংখ্যালঘু সহ সমস্ত নাগরিকের জীবন, তাদের যে স্বাধীনতা, সেই সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সেই জন্য যে অন্তর্বর্তী সরকার 5ই আগস্ট যখন সরে গেল, আমাদের হাসিনাকে সরিয়ে যে গণ অভ্যুত্থানের কথা বলা হলো, স্বাভাবিকভাবে সেই শান্তিটাই আসবে কথা দিয়েছিলেন। আজকে তিনি শান্তির জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন এই মোহাম্মদ ইউনিস। আজকে যে ঘটনাগুলো সামনে আসছে, পরিষ্কার যে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন, যে তিনি হিন্দু, এই হিসাবেই গর্বিত যে তার অন্য ধর্ম, সমস্ত ধর্মকে সত্য বলে বিশ্বাস করে। স্বাভাবিকভাবে আজকে হিন্দু, মুসলিম, সংখ্যালঘু যে যেখানেই থাকুক, প্রত্যেকের প্রতি যদি আমরা
শ্রদ্ধাপান হই। আমি যে কোশ্চেনটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে এইখানে 30%, 70% যিনিই করে থাকুন, সে যেই দলেরই হোক, এটা অত্যন্ত নিন্দনীয়। নিশ্চয়ই তার ব্যবস্থা তো আমি এখান থেকে নিতে পারি না, আমরা সমালোচনা করতে পারি, আমরা ধরিয়ে দিতে পারি। তো স্বাভাবিকভাবে আজকে বাংলাদেশের সঙ্গে আজকে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ 5টা রাজ্য, বিশেষ করে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম, একটা বর্ডার কানেকশন, প্রায় 4096 কিলোমিটার সীমান্ত, ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত। স্বাভাবিক আমার রাজ্যের পাশের রাজ্য বা দেশ, সে যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকবো না। আমরা কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা করছি, যা দেখতে হচ্ছে অত্যন্ত। কিন্তু তাদের যে সিস্টেম আজকে আইনজীবীদের, এই যে চিন্ময় প্রভুর যে আইনজীবী, তাদেরকে ফের দিচ্ছে। এই যে মৌলবাদ কোথায় গ্রাস করেছে, এটা সেই দেশকেই ঠিক করতে হবে। অবশ্যই এটা একটা আন্তর্জাতিক ইস্যু, যেখানে ভারত সরকারকে তাদের বিদেশ মন্ত্রক থেকে শুরু করে সমস্ত কানেকশন করে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থাই করবে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা যতই আকচাকচি করি না কেন, এই সংখ্যালঘু, এই হিন্দু, অনেকগুলো উদাহরণ এসছে। আজকে তো বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যে মসজিদকে কেন্দ্র করে সম্বলে যে ধরনের ঘটনা ঘটেছে, আমরা বহু উদাহরণ দিতে পারি। আমরা চাই মসজিদ নয়, মন্দির, সমস্ত ধর্মীয় মানুষদেরকে সম্মান, তার ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা, এটা সংবিধান বলেছে, কিন্তু আমরা কেউ বলে দিচ্ছি না। না না, আমি বলছি হচ্ছে কিছু কিছু ঘটনা, যে ঘটনাগুলো এই ধরনের মন্তব্যগুলো আসছে কোত্থেকে, ঘটনা করছে কি করে? না, আমি বাংলাদেশে যা ঘটনা ঘটছে, বাংলাদেশে কতগুলো মন্দির ভাঙা হচ্ছে তার পরিসংখ্যান আছে আপনার কাছে? শুধু মন্দির কেন, আপনারা এই যে না মন্দিরই বলছি আমি, কতগুলো মন্দির ভাঙা হচ্ছে বাংলাদেশে, শুরু করে অনেক কিছুই সরকারটাই তো ভেঙে গেছে, এমন যা অবস্থা। ওইটাই গণতন্ত্র আছে, ওটা গণহত্যা হচ্ছে। আমি কিন্তু সাপোর্ট করছি। লাস্ট 48 ঘন্টা ধরে সুনামগঞ্জে কি চলছে ধারণা আছে আপনার? আমি তো বলছি প্রত্যেকটা ঘটনাই নিন্দা, তার জন্য শান্তি ফেরানোর তো একটা প্রসেস আছে, সেইটা কার দায়িত্ব আমি সেটা জিজ্ঞেস করছি। আমি রুদ্রনীল একটা ছোট্ট বক্তব্য নিয়ে নেব। হ্যাঁ দেখুন, এতক্ষণ যা যা আলোচনা হচ্ছিল, বাংলাদেশে শান্তি ফিরে আসুক আমরা সবাই চাই, কিন্তু এই আলোচনার মধ্যে আমাদের যারা সম্মানীয় দর্শকরা তো একটা জিনিস নিশ্চয়ই অনুধাবন করতে পারলেন যে এই আলোচনাতে বাংলাদেশে যা যা হচ্ছে, যেভাবে হচ্ছে, যতই চাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, যেভাবে সত্য প্রকাশিত হয়ে আসছে এবং সেখানে সংখ্যালঘু মানে হিন্দু নিধন যেভাবে চলছে, চিন্ময় কৃষ্ণ প্রভু বলুন, তার গ্রেপ্তারি বলুন, বেআইনিভাবে দোষারোপ বলুন, বা ভারতবর্ষের পতাকাকে ছোট করা, পায়ে মারানো বলুন, তার একটাই বীজ লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ এবং তার উপরে পরিকল্পিত ঘৃণার অধ্যায় রচিত হচ্ছে। সেই কারণেই গণ্ডগোলগুলো ঘটছে। অরাজকতার পরিবেশ চলছে, যেখানে ডিম 120 টাকা, যে ডিমই সামলাতে পারে না সে আর বাকি সামলাবে কি করে? কিন্তু তার মাঝখানে খুব অদ্ভুত রকমভাবে ভারতবর্ষের পরিবেশ, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ইত্যাদির একটা নতুন করে ডিমের অমলেট তৈরির চেষ্টা করে আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু আলোচনাটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের অধিকাংশ সংখ্যাগুরু হিন্দুর ভোট প্রায় 40% এই লোকসভার নিরিখে তারা দিয়ে দিয়েছে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, তারা বিশ্বাস করছে। সামনে 26 আসছে, তাই বেশি হিন্দু হিন্দু করলে আমার ভোট বাড়বে না, তাই আমার এপার ওপার মিলিয়ে যাই ওই হুমায়ুন কবিররা বলুক কেটে ভাসিয়ে দেবো, আমাকে সেই জায়গায় ডাইলিউট হয়ে থাকতে হবে যাতে অন্তত আমার রাজ্যের এই সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো কিছু ভোট যাতে অন্তত আমরা পাই। এইটা হচ্ছে রাগ, তাই হচ্ছে গুলিয়ে দাও, এই হচ্ছে খেলা। দীপ সরকার, আদিত্য পল্লে, রাকেশ সাহানি এবং ঋতুবান সরকার, আপনাদের প্রশ্নগুলো নিয়ে এক এক করে। আমার প্রশ্ন হচ্ছে, যদি একটা জাতি তার নিজস্ব ভাষা, সংস্কৃতি, সাহিত্য এবং টু সাম এক্সটেন্ট ধর্মের জায়গা থেকে অন্ধ হয়ে যায়, তাহলে পরে তাকে আমরা জাতি বলে কি বিবেচনা করতে পারি? আর যদি করেও থাকি তাহলে সেটা আমরা কিসের ভিত্তিতে করছি? আমার প্রশ্ন, রুদ্রনীল বাবু, আপনি ভাষা, সাহিত্য, সংস্কৃতি জগতের মানুষ, আপনি বলবেন, এবং পার্থবাবুর কাছেও আমি জানতে চাইব এই বিষয়ে। বেশ, আমি আদিত্যর প্রশ্ন নিয়ে নেব। আদিত্য পল্লে। আমার প্রশ্ন নাটক জগতের কৌশিক অধিকারী বাবু এবং রুদ্রনীল বাবুর কাছে। এই যে আজকে বাংলাদেশে যে পরিমাণ হিন্দু জেনোসাইড হচ্ছে বা বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, একদল সেপারেটিস্ট আইডিওলজির লোকজন আছে যারা প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নামে নাটক উপস্থাপন করে, পাবলিককে কোথাও না কোথাও গুলিয়ে দেয়, পাতি কথা হচ্ছে গুলিয়ে দেয়। সেখানে বাংলাদেশের এই যে অত্যাচারগুলো হচ্ছে, এখনও পর্যন্ত আপনারা যারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলছেন, এখনও অবধি এগুলো নিয়ে আপনাদের নাট্যভাবনাটা এখনও পথে নামেনি কেন? নন্দন থেকে শুরু করে যাদবপুর প্রেসিডেন্সি চত্বরে তো আপনাদেরও দেখা উচিত, মানে মানুষ চাইছে। খুব খুব সুন্দর প্রশ্ন, আমি উত্তর নেব ডেফিনেটলি। রাকেশ সাহানি।
রাকেশের কি প্রশ্ন, কার কাছে প্রশ্ন? আমার কাছে প্রশ্ন সমীরবাবু এবং চন্দনবাবুর কাছে। প্রশ্ন হলো, এই যে বাংলাদেশে আমরা আজ দীর্ঘ কতদিন ধরে দেখছি যে যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দুরা, আমাদের যে বর্ডার লাইন পশ্চিমবাংলা এবং বাংলাদেশ, সেই বর্ডার লাইনে যে সমস্ত হিন্দু মা ভাই বোনেরা আছে তারা কতটা নিরাপদে আছে? তারা কি নিরাপদে আছে? চন্দনবাবু এবং সমীরবাবুরা কি লক্ষ মানুষকে নিয়ে রাস্তায় নামতে পারে না এর জন্য, নাকি রাজনীতির জন্য আসতে পারছে না? নাকি খবর রাখেন কিনা যে এবারে এখানে না খবর রাখছে না, না রাজনীতি হিন্দু জনসংখ্যা কমছে নাকি সেখানে কারা এসে বাস করছে? আমি উত্তর নেব। ঋতুবান, শেষ প্রশ্ন। ঋতুবান সরকার। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে পার্থবাবুর কাছে। তো আমার প্রশ্নটা হচ্ছে 1946 থেকে যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়েছে এবং এখনও চলছে 2024 সালেও, তো আমার প্রশ্নটা হচ্ছে এটা কি কেবলমাত্র শাসকের, বাংলাদেশের শাসকের স্বৈরাচারী ষড়যন্ত্র? এর পিছনে কি বাংলাদেশের সংখ্যাগুরু জনগণের নিখাদ জাতিবিদ্বেষ নেই? রুদ্রনীল। হ্যাঁ, নমস্কার দীপবাবু। আমার মনে হয় যে আমার কাছে যে প্রশ্নটা আপনি করেছেন সেটা আমি এবং অধিকারী কৌশিক দুজনের কাছেই বর্তায়। আমি আমাদের ক্ষেত্রে শুধু একটাই কথা বলবো এখানে, আমি যাদের কথা বলছি সমস্ত ধর্মের প্রতি সম্মান রেখেই বলছি যে যারা এখনও মনে করেন যে পাসপোর্ট হোক, সেই দেশের পরিচয়পত্র হোক, সেই দেশের আইন হোক, সংবিধান হোক, তার ওপরে আমরা বলি না যে আমাদের গীতা হোক, আমরা বলি না যে আমাদের বাইবেল হোক, কিন্তু মুশকিলটা হচ্ছে তারা বিশ্বাস করেন এই সব কিছুর উপরে যে উগ্র মৌলবাদীরা আজকে বাংলাদেশকে গ্রাস করেছেন বা পাকিস্তানকে গ্রাস করেছেন, তারা কিন্তু যে ভাষা যেখানেই আসুক না কেন তারা সবার ওপরে তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে রাখেন, তারপর আর কোনো কিছু বিশ্বাস করতে চান না। এটা দুর্ভাগ্যের। আর কৌশিক বিস্তারিত বলতে পারবে। শুধু একটাই কথা বলার, যে এই বিষয়ে নাটক তৈরি করবার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই সামনেই আমরা বনগাঁ বর্ডার থেকে আমরা করা শুরু করছি। ভাই আদিত্যের প্রশ্ন অত্যন্ত সঙ্গত প্রশ্ন, এবং আমি কয়েকটা কথা বলি যে ভারতবর্ষে এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল, এইটা পুরোটা এখনও লেফট কালচারাল ইকোসিস্টেমের হাতে। আমি আজকে একটা থিয়েটার করলে আমি হল পাবো না, আমাকে রবীন্দ্র সদন দেওয়া হবে না, আমাকে মধুসূদন মঞ্চ দেওয়া হবে না, গ্রীষ মঞ্চ দেওয়া হবে না। আমি কালকে একাডেমির সামনে যদি একটা পথনাটক করব বলি এই বিষয়ের উপর, আমাকে হেস্টিংস থানা পারমিশন দেবে না, এবং পারমিশন না দিলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলবে। এই বাধাগুলো আছে, কিন্তু সেই লড়াই চলছে, আমরা করছি এবং আরো ব্যাপক আকার ধারণ করবে আগামী দিনে। আমার কাছে প্রশ্ন ছিল যে বর্ডারে, পশ্চিমবঙ্গের বর্ডারে যা চলছে প্রত্যেক মুহূর্তে কিছু কিছু ঘটনা অবশ্য বললেন রুদ্রনীল, এবং সাধারণ মানুষ যারা বর্ডার অঞ্চলে নিজেরা থাকেন তারা আরো বেশি জানেন, সেই পরিসংখ্যান জানেন কি পরিস্থিতি হচ্ছে। আপনারা কেন সে বিষয় নিয়ে কথা বলেন না, এতদিন ধরে কথা বলেননি? সমীরবাবু এবং চন্দনবাবুর কাছে প্রশ্ন রেখেছিলেন রাকেশ সাহানি। বিএসএফ দপ্তরটা কারা চালায় এটা আমার একটু জানা দরকার। নিঃসন্দেহে কলকাতা বিএসএফ এর নিয়ে প্রশ্ন করেননি, বিএসএফ এর কাজ আলাদা, সমন্বয় দরকার। বর্ডারের গ্রামগুলো বলছেন, বর্ডারের গ্রাম, বর্ডার এলাকা, বর্ডারের এবং বাংলাদেশে যা ঘটছে সবাই এই আলোচনাতে আমরা সমর্থন কেউই করছি না। এটা আমেরিকা দেওয়াল তুলে আটকাতে পারেনি, কিন্তু এটা তো দেশ বা রাজ্যের বিষয় নয়, এটা একটা আন্তর্জাতিক ইস্যু। এই আন্তর্জাতিক ইস্যু ডিসিশন কে নেবে? পশ্চিমবঙ্গ সরকার নেবে না নেবে ভারত সরকার? তার বিদেশ মন্ত্রক, তারা তো সেটা করবে। চন্দনদা যদি প্রশ্নটা বুঝে থাকেন, এটা হলো ডেমোগ্রাফির যে স্ট্যাটিস্টিক্স, এটা অবশ্যই যেটা বলেছেন রাকেশবাবু একদম ঠিক কথা বলেছেন, কারণ একটা ডেমোগ্রাফিক চেঞ্জ আছে। এটা একদম ভারত সরকারের শুধু না, বিদেশেও বিভিন্ন রিসার্চে এটা প্রমাণ করছে। 71 দিয়ে শুরু হয়েছিল, ইন্দিরা গান্ধী বলেছিলেন তা আসবে, তার কারণ সাময়িক শেল্টারটা দিতে হবে, তা নাহলে ওখানে মৃত্যুর মুখে পড়বে এরা। দিস ইজ, কারণ ইনফ্যান্ট্রি তখন এন্টার করছে বাংলাদেশে, পদাতিক বাহিনী, তার মুখে পড়বে এরা। এই যে ডিসপ্যারিটি, আমি কেন সেন্সিটিভলি বললাম কেন্দ্রীয় সরকারকে অনেকটা ভাবতে হবে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং ইতিহাসের নিয়মে সেটা চেঞ্জ হয়। সুরক্ষার প্রশ্ন তো বিএসএফের আছেই, তার সাথে সাথে আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স আছে, যেটা বাংলার ইন্টেলিজেন্স, সেটাও বোঝা উচিত। কিন্তু কোনো এক অনৈতিক কারণে ঘটনাগুলো চলছে এবং খবর আসলেও পদক্ষেপ নেওয়া যায় না কোন একটা অজ্ঞাত কারণে। পার্থদার কাছে লাস্ট প্রশ্ন ছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য আপনারা বামপন্থী বুদ্ধিজীবী অধ্যাপকরা কি বার্তা দেবেন? এই মুহূর্তে
মুহূর্তে আপনি বামপন্থীদের কি অবস্থা, বামপন্থী যে পার্টিগুলো ওখানে আছে, ওয়ার্কার্স পার্টি বা কমিউনিস্ট পার্টি, তাদের নেতারা সবাই জেলে জীবন কাটাচ্ছে। এটা আপনার প্রথমে জেনে রাখা দরকার। সো উই আর নট ভেরি হ্যাপি উইথ দি সিচুয়েশন হুইচ ইজ গোয়িং ইন বাংলাদেশ। এবার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে আপনারা একটা নতুন শো করতে পারেন যে বাংলাদেশে ধর্মের ভিত্তিতে মুসলমান সংখ্যাগুরু এবং হিন্দুরা সংখ্যালঘু। তো আমি আপনাকে উল্টে দিচ্ছি ফ্রেমটা, যে ভাষার ভিত্তিতে যদি বলেন সেখানে বাংলা ভাষীরা হচ্ছে যে সংখ্যাগুরু এবং অন্যরা হচ্ছে সংখ্যালঘু। ফলে ওই দেশের স্বাধীনতা আন্দোলন তার একটা বড় ভূমিকা পালন করেছিল ভাষা আন্দোলন। পাকিস্তানের খপ্পর থেকে মুক্ত হওয়ার যে চেষ্টা করেছিল যে উর্দু বনাম বাংলা, ফলে এখন যদি বলেন ওই ইকুয়েশনটাকে রিভার্স করার চেষ্টা হচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘু সংখ্যাগুরুর ইকুয়েশন দিয়ে। কারণ ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে খুব ইন্টারেস্টিং এপিসোড সবাই করছে, এদেশেও করছে ওদেশেও করছে। আমার প্রশ্ন হচ্ছে যে ওখানে কেউ দয়া করে নেই, ওখানে সংখ্যালঘু যারা আছেন আমার ভাই বোনেরা, আমার ওখানে আত্মীয় স্বজনরা, তারা নিজের কবজির জোরে আছেন, তারা থাকবেন। অরাজক অবস্থা নিরসনে আমাদের দেশের সরকারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বলা হচ্ছে 8 লাখের কথা, আমার মনে পড়ে এখনো সেই সামান্য সেলাই মিস্ত্রির কথা যার গলাটাকে আলাদা করে দেওয়া হয়েছিল শরীর থেকে সামান্য একটা মন্তব্যকে কেন্দ্র করে। যদি এপারে এটা হতো আমি জানি না কি হতো। এখনো পর্যন্ত যদি আমরা চোখ বন্ধ করে থাকি এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে না থাকি, তাদেরকে মরালি সাপোর্ট না দিয়ে আপনারা লড়াইটা লড়ুন। গোটা পৃথিবীর মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো এই উগ্র মৌলবাদ সমর্থন করে না, তারা পাশে আছে। এইটুকু বার্তা বলতে তাদের জন্য যথেষ্ট, মাটি কামড়ে পড়ে থাকার জন্য। কারণ কেউ উদ্বাস্ত হতে চান না, কেউ স্বেচ্ছায় নিজের দেশ ছাড়তে চান না। যারা 71-এ ছেড়েছিলেন তাদের বংশধরেরা হয়তো ভুলে গেছেন তাদের পিতৃপুরুষ কেন ছেড়েছিলেন, তারা সেই বিষয়ে মুখে আনতে তারা লজ্জা পান, সে বিষয়ে তারা কথা বলেন না। কিন্তু কেউ স্বেচ্ছায় নিজের দেশ, নিজের জমি, নিজের পুকুর ছেড়ে আসতে চান না। বাংলাদেশের হিন্দুরা মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করছেন কারণ তারা উদ্বাস্তু হতে চান না। তারা নিজেদের মাটি, নিজেদের মা, এই দেশ ছেড়ে যাব না এই স্লোগান দিয়ে এখনও লড়াই করছেন। এবং আমার মনে হয় যে আমাদেরও কোথাও মনে রাখার দরকার রয়েছে, তাগিদ রয়েছে 71-এর ইতিহাস, যাতে তার আর পুনরাবৃত্তি না হয়। অনেক ধন্যবাদ, সময় একদম শেষ। কথাকের আলোচনা এখানেই শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে এরকমই কোনো বিষয় নিয়ে আলোচনা নিয়ে। সঙ্গে থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।